দুধের মাঝে ময়লা আছে। আমি যে কোনো দলের যে কোনো নেতা এবং কর্মীকে চ্যালেঞ্জ করছি, ফজলুর রহমানের একটা জীবন গড়ো। আমি 60 বছরের মধ্যে একদিনও ক্ষমতায় ছিলাম না, প্রতিদিন আমি রাজনীতি করছি 60 বছর। সূর্য যেমন সত্য, চন্দ্র যেমন সত্য, পৃথিবী যেমন সত্য, তার স্রষ্টা আল্লাহ যেমন সত্য, এইটাই সত্য যে 71 সনে জামাতে ইসলামরা আলবদর সৃষ্টি করে দেশের বুদ্ধিজীবী হত্যা করছে। 71 সনের ভূমিকা ছিল তাদের দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে। আমরা তাকে মাফ করার কেউ না, জনগণের কাছে তারা মাপ চাইবো, মাপ চাইয়া পলিটিক্স। তো আমি তো বলবো যে জামাত কেন, সমস্ত ওই যে ধর্মের নামে যে রাজনৈতিক দলগুলা দল করে বড় বড় কথা কইয়া বাংলাদেশকে এখন অশান্ত করতেছে, তারা সবাই মিলিয়া 15% ভোট পাবে না। যদি পায় তাহলে তারা অনেক বড় কাজ করছে, বুঝতে হবে। আমি চ্যালেঞ্জ করলাম, ইলেকশনের পর এটা প্রমাণ হবে। আমি ফজলুর রহমান যদি বেঁচে থাকি, কেউ যদি আমাকে মেরে না ফেলে, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আমি দেখবো কোন দল জামাতে ইসলাম 10% ভোট পাবে। এখন যে অবস্থাতে বাংলাদেশটা আইসা দাঁড়াইছে, সেটা আপনি প্রশ্ন করলে আমি পরে বলবো। আমি এই দেশটা দেখতে চাই না। এটা আমার বাংলাদেশ না, এটা আমার মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ না। এই দেশটা আমি দেখতে চাই না। না, কিন্তু অভ্যুত্থান যে হয়েছে সেটি তো একটি আশা জাগানিয়া বিষয়। অন্তত আমরা আমি আপনাকে বলি, আমি কয়েকদিন আগে একজন মৌলানা সাহেব আসলেন, আইসা আমার সালাম দিয়ে বললেন, ও বা আপনার নাম কি? বা ফজলুর রহমান নি। আমি মনে করলাম লোকটা সিলেটি। আমাকে যে হুজুর, আমার নাম ফজলুর রহমান। উনি তখন বলল যে আপনারা তো বা খুবই 5ই আগস্টে কইলেন যে খুব ভালো কাম করছেন, কিন্তু আপনারা বা একটা প্রশ্ন করতে চাই, ফ্যাসিস্ট বেশি খারাপ ইসলামের দৃষ্টিতে না মুনাফিক বেশি খারাপ? খারাপ হিসাবে কোনটা বেশি? এই প্রশ্নটা কিন্তু 5ই আগস্টের আন্দোলনের ব্যাপারে অলরেডি উঠে গেছে এবং ইতিহাসে উঠবে। তারা যে কথা কয়ে মানুষকে রাজপথে নামাইছে, আর এখন যে দিকে তারা মানুষকে নিতে চাচ্ছে, এই দুইটা জিনিস কিন্তু ফার 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 ডিফারেন্স। এটার সঙ্গে 5ই আগস্টের চেতনার বা ওই যে পূর্ব গগনে সূর্য উঠেছে রক্তলাল, বা ওই তীরহারাই ঢেউয়ের সাগর পারি জীবনে, দেশটা তোর বাপের নাকি, এই যে গানগুলো, অথবা কবিতার যে সেই লাইন, বলো বীর বলো উন্নত মম শির শির নেহরে, ওই যে লাইন। এবং আমি শুনছি পিছনে আবার আবার কিছু কিছু বাজাইছে, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এইটার সঙ্গে এখন যে শহীদ মিনারে একটি ছেলে বক্তৃতা করে বলে, সমন্বয়কদের প্রধান নেতা বক্তৃতা করে বলে যে আন্দোলনের ব্যানগার্ড হইল ইসলামী ছাত্র শিবির, দুইটার মধ্যে আমার কাছে মিল খায় না। আমার কাছে মনে হয় আমি যেন একটা ব্লাফ খাইছি। আমার এই 77 বছরের জীবনে আমি যেন একটা ব্লাফ খাইলাম এই আন্দোলনে। ওনারা যা করতে চায়, মুক্তিযুদ্ধ রাখবো না, 47 হলে ওনাদের কাছে মুক্তিযুদ্ধ, আর 24 এখানে 71 তাদের কাছে বাতুলতা। ইট ইজ এ সেপারেশন ওয়ার। আমি দেখলাম একটা ছেলে ইংরেজিতে বললো, এটা ইট ইজ এ সেপারেশন ওয়ার, ওয়ার অফ সেপারেশন। দুই ভাইয়ে ভাইয়ে বাড়ি নিয়ে ভাগাভাগি হয়েছে। এটা হলো তাদের কাছে 71-এর মুখে, এটাও থাকবে, তবে 24 আর 47 থাকবে। এই যে মুক্তিযুদ্ধ, এটা আমি পরে বলবো, ওই 71-এর মুক্তিযুদ্ধকে বাদ দিলে, একটা বাচ্চাকে রেখে তার মাকে যেমন বাদ দেওয়া, নির্বাসনে পাঠাইয়া দেওয়া, বাচ্চাটা বাঁচবে না, ঠিক তেমনি মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা। মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই বাংলাদেশ হয়েছে। যুদ্ধ করছি আমি, রক্তাক্ত হয়েছি, ভাগ্নেটা পাশে থেকে পড়ে গেছে, লাভ পারে উঠে কইছে, মামা চলে গেলাম, মা রে তুমি দেখো, মা পাগল হয়ে মরছে, সেই তো মুক্তিযুদ্ধ। আমার সেই ভাগ্নার রক্ত বৃথা গেছে। আমার কথাটা খুব ক্লিয়ার। আজকে আমি ভয় পাই না, কিন্তু আমি দিতে চাই না ভাগ্না কোন স্লোগানটা মুখে নিয়ে মারা গেছে সেটা আমি জানি, সেটা বলতে চাই না। আজকে বাংলাদেশে সবকিছু যেন এখন যে ধরনের কথা হয়, অবাক কাণ্ড। একটা দল বলতেছে এখন আইসা, এখন তো দেখি সবকিছু তাদের জন্য এই দেশটা সৃষ্টি হয়েছে। তারা বলতেছে সেনাবাহিনী দেশপ্রেমিক, আর আমরা হইলাম দল হিসাবে দেশপ্রেমিক। এর চেয়ে তো আমার মরণ ভালো। তাহলে আমরা সব দেশদ্রোহী, আমরা সব দেশদ্রোহী। আমি ফজলুর রহমান জীবনে দুধের মাঝে ময়লা আছে,
আমি যে কোনো দলের যে কোনো নেতা এবং কর্মীকে চ্যালেঞ্জ করছি, ফজলুর রহমানের একটা জীবন গড়ো। আমি 60 বছরের মধ্যে একদিনও ক্ষমতায় ছিলাম না, প্রতিদিন আমি রাজনীতি করছি 60 বছর। তোর যখন জন্ম হয় না, এই যে যারা বলে ধরেন জামাতের আমির, সেও আমার চেয়ে 5 বছরের ছোট। আমি যখন সিলেটে গেছি দেখছি মান্নার পাশে পাশে সে দৌড়ায়, জাসদের কর্মী সে তখন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের স্লোগান দেয়। কাজে সে যখন বলে বা তারা উনি যখন বলেন বা তারা যখন বলেন তারাই দেশপ্রেমিক, আর আমরা কি দেশদ্রোহী নাকি? এই দেশ কি তাদের কি ভূমিকা ছিল? তাদের ভূমিকা তো ছিল, এখন অস্বীকার করতে পারে তারা, কিন্তু সূর্য যেমন সত্য, চন্দ্র যেমন সত্য, পৃথিবী যেমন সত্য, তার স্রষ্টা আল্লাহ যেমন সত্য, এইটাই সত্য যে 71 সনে জামাতে ইসলামরা আলবদর সৃষ্টি করে দেশের বুদ্ধিজীবী হত্যা করছে। 71 সনের ভূমিকা ছিল তাদের দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে। আমরা তাকে মাফ করার কেউ না, জনগণের কাছে তারা মাপ চাইবো, মাপ চাইয়া পলিটিক্স করবো। আমার যেন মনে হয়েছিল সেই শুভ পথেই জামাত ইসলাম যাইতেছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে না, তারা অন্ধকারে থাকতেই বেশি ভালোবাসে, নিজেরা সবকিছু দখল। এটা তো কোনো কথা না। বিএনপি কাঁধে চড়ে তারা 20টা বছর, 25টা বছর, 30টা বছর বিএনপি কাঁধে চড়ে তারা নিজেদেরকে সংগঠিত করছে, নিজেদেরকে সেফ করছে, নিজেদেরকে আড়াল করছে। একটু ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে বিএনপিকে কথা বলতে শুরু করলো, 2 সাপের 1 বিষ, নৌকার ধানের শীষ। আমরা 1 লুটেরার বদলে আর 1 লুটেরা চাই না, আমরা হয়ে গেলাম লুটেরা। বিএনপির আমরা লুটেরা হয়ে গেলাম, আর তোমরা যারা ব্যাংক দখল করলা, যারা বিশ্ববিদ্যালয় দখল করলা, তারা হয়ে গেল বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমিক। আমি সেই জায়গাতে আছি। এখন তারা বলে তাদের তো স্যাক্রিফাইস আছে, বিশেষ করে এই গত 15 বছরের বিষয়ে। কোনটা? গত 15 বছরে রাজনীতির বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রামে তাদের অনেক ত্যাগ তিতিক্ষা রয়েছে, সেই কথা বলা হয়ে থাকে। আমি তাদেরকে সম্মান জানাই। তাদের চেহারার পরিবর্তন হয়েছে, তাদের কথাবার্তায় পরিবর্তন যদি হয়ে থাকে, বাপের বেটা যদি তারা হয়ে থাকে, তো একটা ফেয়ার ইলেকশন হোক, একটা ফেয়ার ইলেকশন। জামাত যদি ক্ষমতায় যাইতে পারে, আমি তাকে সেলিউট দিব, তাকে মানবো, আমি বিরোধী দলে বসবো। তারা দেখা কাগে ইলেকশন করিয়া। কিন্তু আমি তো বলবো যে জামাত কেন, সমস্ত ওই যে ধর্মের নামে যে রাজনৈতিক দলগুলা দল করে বড় বড় কথা কইয়া বাংলাদেশকে এখন অশান্ত করতেছে, তারা সবাই মিলিয়া 15% ভোট পাবে না। যদি পায় তাহলে তারা অনেক বড় কাজ করছে, বুঝতে হবে। আমি চ্যালেঞ্জ করলাম, ইলেকশনের পর এটা প্রমাণ হবে। আমি ফজলুর রহমান যদি বেঁচে থাকি, কেউ যদি আমাকে মেরে না ফেলে, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আমি দেখব কোন দল, জামাতে ইসলাম 10% ভোট পাবে, এর বেশি 11% না। আর অন্য ইসলামিক দলগুলো সবাই মিললে পাবে 5%, এর বেশি ভোট পাবে না। যাদেরকে লাত্তি মেরে সরাইতে হয়, কবরে পাঠাই দিতে হয়, তারা ইলেকশন না করলে গোপনেও তাদের ভোট আছে 25%, মনে করি। কাজে এত বড় কথা, এই দেশটার মধ্যে কেন আগুন লাগানো হচ্ছে? আমি তো চাই, ঠিক আছে, ইউনূস সাহেবের মতো একজন বড় মাপের মানুষকে আমরা মাথার উপরে তুলছি। 10 জন প্রধানমন্ত্রীকে আমি সবসময় বলি, লম্বা করলে যত লম্বা না, ইউনূস সাহেব তার চেয়ে লম্বা। আমাদের সারা পৃথিবীর বাঙালির গৌরব হলো ইউনূস সাহেব। উনি কেন ক্ষমতায় থাকার জন্য ক্ষমতাকে কলঙ্কিত করবেন, নিজেকে কলঙ্কিত করবেন? ক্ষমতাকে কেন উনি বিনা নির্বাচনে দীর্ঘায়িত করবেন? উনি ইলেকশন দিয়ে দেওয়া দরকার, ম্যাক্সিমাম 6 মাস, এর চেয়ে বলি সর্বোচ্চ 1 বছর। আমি নির্বাচন পরে আসেন আপনি, আর নির্বাচন প্রসঙ্গে আসবো। আমি একটু শুনে আসি, আমাদের সাথে ইলিয়াস খান রয়েছেন। ইলিয়াস খান, আমার ভাইকে আমার ধন্যবাদ, আমি ভুল করছি, ইলিয়াস ভাইকে আমার ধন্যবাদ। আমি ওনাকে চিনি, হি ইজ এ ভেরি গুড জার্নালিস্ট। আপনি চমৎকার বলেছেন, আমরা অনেক ইতিহাস জানলাম। ইলিয়াস ভাই, আসলে যে বিষয়গুলো আমরা শুনছিলাম, অনেক অজানা তথ্য আমরা জানলাম।